বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিটর ভিসা যারা কানাডায় আসেন তাদেরকে এয়ারপোর্টে অ্যাসাইলাম আবেদন করার জন্য বাধ্য করা হয়। বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা যারা সেখানে দায়িত্ব পালন করেন তারা তাদেরকে ফোর্স করেন যে আইদার অ্যাসাইলাম আবেদন করতে হবে, না হয় তাদেরকে ফেরত পাঠানো হবে। এমন একটি আলোচনা আমরা আসলে অনেক দিন ধরেই শুনে আসছি। কিন্তু আসলে কি হচ্ছে এয়ারপোর্টগুলোতে, ঠিক সেই অর্থে মানে সরে জমিনে অনুসন্ধানী কোনো কিছু আমরা কখনো আমাদের সামনে পাইনি। আজ টরন্টো স্টার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। টরন্টো স্টারের রিপোর্টের শিরোনামই করা হয়েছে, আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ভিজিটর টু কানাডা উইথ ভ্যালিড ভিসাস ক্লেম দে আর বিং প্রেশার্ড টু সিক অ্যাসাইলাম আপন কামিং অর লিভ। কানাডায় আসার পর তাদেরকে অ্যাসাইলাম আবেদন করার জন্য প্রেশার করা হচ্ছে, না হয় চলে যেতে বলা হচ্ছে। এটি হচ্ছে টরন্টো স্টারের রিপোর্টটির শিরোনাম। দর্শক, আজ টরন্টো স্টারের এই রিপোর্টটিতে আসলে কি বলা হয়েছে, যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায়। সঙ্গে আছি আমি সওগাত আলী সাগর। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের নিশ্চয় মনে থাকবে যে বেশ কিছুদিন আগে আমি ঠিক এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করেছিলাম। আমি এই ভিডিওটি করেছিলাম কারণ অনেক দিন ধরে আসলে এই কথাবার্তাটি হচ্ছে যে এয়ারপোর্টে বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা যারা ভিজিটর ভিসায় আসেন তাদেরকে ফোর্স করেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার জন্য, না হয় বলেন যে তোমাকে নেক্সট ফ্লাইটে উঠে তোমার দেশে পাঠিয়ে দেব। সো এই বিষয়টি নিয়ে আমি বর্ডার সার্ভিস এজেন্সির মতামত জানতে চেয়েছিলাম সেই সময়, এবং তারা তাদের যে মতামতটি দিয়েছে সেইটিকে ধরেই আমি সেই আলোচনাটি করেছিলাম। আমার সেই ভিডিওটিও আছে। যাই হোক, আজকে আমি শুধুমাত্র টরন্টো স্টার যেই তথ্যপত্রগুলো উপস্থাপন করেছে সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। টরন্টো স্টার তার রিপোর্টটি করেছে আসলে প্রাঞ্জল সিং নামে একজন ভারতীয় তরুণ, যিনি তার বোনের সঙ্গে দেখা করতে কানাডা এসেছেন। তিনি এসে মন্ট্রিয়াল এয়ারপোর্টে নেমেছিলেন এবং তার কাহিনী নিয়েই মূল রিপোর্টটি সাজানো হয়েছে। এবং একই সঙ্গে বেশ কয়েকজন ইমিগ্রেশন লয়ার, কনসালটেন্ট, তাদের বক্তব্য নেওয়া হয়েছে। কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিজের বক্তব্য তারা নিয়েছে। প্রাঞ্জল সিংয়ের অভিযোগ হচ্ছে যে তিনি এসেছিলেন জুনের 23 মন্ট্রিয়াল এয়ারপোর্টে নামার পরেই তাকে সেখানে ফোর্স করা হয়েছে টু সাবমিট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, এবং পরের দিন তার ফোন পেয়ে তার বোন সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছে। যাই হোক, পরবর্তী ঘটনা প্রবাহ আমরা আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে টরন্টো স্টার কিছু অ্যাসাইলাম সংক্রান্ত কিছু ডেটা আজকের তাদের রিপোর্টটিতে উল্লেখ করেছে। দর্শক, আসুন আমরা সেই ডেটাগুলো একটু দেখে নিই। কানাডায় অ্যাসাইলাম আবেদনের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এটি আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত আলাপ আলোচনায় আমরা বলে থাকি এবং আমরা আন্দাজ করতে পারি। ইভেন আমরা যদি ড্যানফোর্থে বা বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় যাই, সেটি দেখেও আমরা একটা আন্দাজ করতে পারি যে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা কী পরিমাণ বেড়েছে। আমরা যদি টরন্টো স্টারের তথ্যপত্রগুলি একটু উল্লেখ করি, সেখানে তারা বলছে 2021 সালে যেখানে 24,127 জন অ্যাসাইলাম আবেদন করেছিল কানাডায়, তারা ভিজিটর ভিসা এসে বা বিভিন্নভাবে তারা কানাডায় এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল 24,127 জন। 2022 সালে ঠিক এক বছর পরে সেটি হয়েছে 60,158, 60,158 জনে। 2023 সালে সেই সংখ্যাটি এসে পৌঁছেছে 1,37,947 জনে। জাম্পের রেশিওটা দেখেন দর্শক। আর চলতি বছরের 2024 সালের প্রথম 6 মাসের যে হিসাবটি টরন্টো স্টার উল্লেখ করেছে সেখানে বলেছে 92,135। সো 92,135 জন হচ্ছে 6 মাসে। বাকি 6 মাসে যদি আরও 92,000 হয় তাহলে প্রায় 2 লাখের মতো সংখ্যাটি দাঁড়াবে, যে 2024 সালে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার সংখ্যা। অবশ্য সাম্প্রতিক সময়ে ভিজিটর ভিসা একটু রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, কিংবা অনেকের ভিসা দেওয়ার পরে সেগুলোকে ফোন করে বা ইমেল করে সেগুলোকে বাতিল করা হচ্ছে, বা অনেককে
এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হচ্ছে, এরকম বেশ কিছু খবরাখবর আছে। সেগুলো অবশ্য আলাদাভাবে আলোচনার দাবি রাখে। আমি আজকের ঠিক টরন্টো স্টারের রিপোর্টের মধ্যে যদি আমি থাকি, টরন্টো স্টার আরও একটি বিষয় উল্লেখ করেছে। দর্শক, এই যে কানাডাতে মানে যারা আসেন, এখন মোস্টলি তো আসেন হচ্ছে এয়ারে, এবং বিমানে যারা আসেন তাদের সিংহভাগই টরন্টো অথবা মন্ট্রিয়াল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারা ল্যান্ড করেন, এবং সেখানে যা কী পরিমাণ অ্যাসাইলাম আবেদন করা হয়েছে তার একটি হিসাব তারা দিয়েছে। তারা বলছে যে সাম্প্রতিক সময়ে সেখানে 27,020 জন তারা অ্যাসাইলাম আবেদন করেছে। তার মধ্যে 9,625 জন হচ্ছে ইন্ডিয়া থেকে আসা ভিজিটর। সেকেন্ড পজিশনে রয়েছে 2,585 জন, তারা হচ্ছে নাইজেরিয়া থেকে, এবং 2,470 জন হচ্ছে বাংলাদেশ থেকে। চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো, 2,245 জন। সো সাম্প্রতিক সময়ে মানে এই দুইটি এয়ারপোর্টে, এটি হচ্ছে আগের যে হিসাবটি দিয়েছিলাম সেটি হচ্ছে টোটাল মানে কানাডাতে অ্যাসাইলাম আবেদনের যে হিসাব, আর এটি হচ্ছে কেবলমাত্র এই দুটি এয়ারপোর্টে গত এক বছরে যেই মানে সাম্প্রতিক সময়গুলোতে যেই অ্যাসাইলাম আবেদন করা হয়েছে তার একটা হিসাব। সো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আসলে থার্ড পজিশনে আছে টোটাল অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে। যাই হোক, আলোচনার বিষয় এটা না, আলোচনার বিষয় হচ্ছে যে এই যে যারা ভিজিটর ভিসা আসছেন, কিংবা এই যে এত লোক যারা অ্যাসাইলাম চেয়েছেন, বিশেষ করে যদি মন্ট্রিয়াল এবং টরন্টো এয়ারপোর্টে যে 27,000 অ্যাসাইলাম আবেদন করেছেন, তাদের সবাইকেই কি বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা ফোর্স করেছেন? দর্শক, টরন্টো স্টার উল্লেখ করেছে যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দাবি করেছেন যে তারা কানাডায় আসলে বেড়াতে এসেছিলেন, ভ্যালিড ভিসা নিয়ে এসেছিলেন, তারা কানাডায় থাকতে চাননি, তাদের কানাডায় থাকার কোনো কারণ নেই, কিন্তু বর্ডার সার্ভিস এজেন্সি তাদেরকে জোর করে অ্যাসাইলাম আবেদন করিয়েছে বা অ্যাসাইলাম আবেদন করতে বাধ্য করেছে। কারণ বলা হয়েছে যে তুমি আইদার অ্যাসাইলাম আবেদন করো, না হয় তোমাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তবে টরন্টো স্টার কেবলমাত্র প্রাঞ্জল সিং এই একজনেরই উদাহরণ হিসাবে তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ইমিগ্রেশন কনসালটেন্টদের সঙ্গে যাদের ইন্টারভিউ টরন্টো স্টার করেছে তাদের মধ্যে একজন বলেছেন যে তার 2 জন ক্লায়েন্ট যারা আলাদা আলাদাভাবে এসেছে, পরস্পর সম্পর্কযুক্ত নয়, এমন 2 জন ক্লায়েন্ট তিনি পেয়েছেন যারা তাকে বলেছেন যে তাদেরকে জোর করে অ্যাসাইলাম আবেদন করানো হয়েছে। সো টরন্টো স্টারের রিপোর্টে স্পেসিফিক এক্সাম্পল আছে প্রাঞ্জল সিং আর একজন আইনজীবীর বলা বা ইমিগ্রেশন কনসালটেন্টের বলা, আর 2 জন, মোট 3 জন। তবে ইমিগ্রেশনে পয়েন্টে এসে বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে নানা রকম হয়রানিমূলক আচরণ করেন, এমন কথা অনেকেই বলেছেন। যদিও টরন্টো স্টারের প্রশ্নের জবাবে বর্ডার সার্ভিস এজেন্সির মুখপাত্র বলেছেন যে বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন, ইমিগ্রেশন পয়েন্টে দায়িত্ব পালন করেন, তারা যথাযথ আইন মেনে যেটি তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে তারা তাদের দায়িত্ব পালন করেন। তারা হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন। বর্ডার সার্ভিস এজেন্সির দায়িত্বটা কি আসলে? দর্শক, আমরা যদি এই জায়গাটায় একটু দৃষ্টিপাত করি, আপনি যদি ইমিগ্রেশন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, আপনি ভিসা পেলেন, সেটি যে ভিসাই হোক না কেন, ভিজিটর ভিসা হোক, পিআর হোক বা স্টুডেন্ট ভিসা হোক, তার মানে কিন্তু এটি আপনাকে গ্যারান্টি দেয় না যে আপনি এই ভিসা নিয়ে কানাডায় আসতে পারবেন, কানাডায় ঢুকতে পারবেন। কানাডায় আপনি ঢুকতে পারবেন কি পারবেন না সেটি নির্ভর করবে বা সেটির অ্যাপ্রুভাল আপনাকে দেবে ইমিগ্রেশন পয়েন্টে বর্ডার সার্ভিস এজেন্সির যে কর্মকর্তা দায়িত্ব পালন করেন তিনি। এবং তিনি সঙ্গত কারণে আপনার পাসপোর্ট দেখতে চাইতে পারেন, আপনার ভিসা দেখতে চাইতে পারেন, এবং আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সঙ্গে তার যেহেতু অ্যাক্সেস আছে, আপনি যেই সব ইনফরমেশনগুলো দিয়েছিলেন তিনি আপনাকে ঠিক এন্ট্রি পয়েন্টে ইন্টারভিউ করতে পারেন, এবং সেই ইন্টারভিউতে আপনি যেই সব তথ্যপত্র দিচ্ছেন সেই তথ্যগুলো আপনার আগের অ্যাপ্লিকেশনে যে তথ্যপত্রগুলো দেওয়া আছে সেগুলোর সঙ্গে মিলছে কিনা সেটি তিনি দেখতে পারেন। এবং দেখে তিনি যদি সন্তুষ্ট না হন, তিনি কিন্তু হি অর শি হ্যাজ এভরি রাইট টু আপনাকে আপনার দেশে ফেরত পাঠানো বা আপনাকে কানাডায় ঢুকতে না দেওয়ার রাইট আছে।
কিংবা আপনাকে একটা লিমিট করে দেওয়া যে আপনি ঠিক এতদিন থাকবেন ওখানে, এর বেশি থাকতে পারবেন না, এই রাইটটা তার আছে। সো তাহলে এই যে অভিযোগটা উঠেছে যে তারা তাদেরকে ফোর্স করছে, মানে ভিজিটর ভিসায় যারা আসছেন তাদেরকে ফোর্স করা হচ্ছে অ্যাসাইলাম করার জন্য, এই অভিযোগটি কেন আসলো? এই জায়গাটায় বেশ কয়েকজন আইনজীবী টরন্টো স্টারে যারা কথা বলেছেন তারা একটি বিষয় বলেছেন, কিংবা টরন্টো স্টার তাদের রিপোর্টে যে কথাটি উল্লেখ করেছে, বা আমরা ব্যক্তিগতভাবে যেসব কারোর সঙ্গে কথা বলার যে সুযোগটি হয়েছে, সেই জায়গাটি হচ্ছে আমরা যদি ঠিক প্রাঞ্জলের যে বিষয়টি করি, প্রাঞ্জলের জায়গাটি, প্রাঞ্জল সেখানে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে আটকে দেওয়া হয়েছে এবং তিনি অ্যাসাইলাম আবেদন সাবমিট করেছেন, এবং পরে তিনি তার বোন সেখানে গিয়েছেন এবং তিনি বলছেন, টরন্টো স্টারের সঙ্গে কথা বলার সময় তিনি বলছেন যে তিনি শুধু তার ইন্টারপ্রেটার হিসাবে যিনি কাজ করেছেন এয়ারপোর্টে, মন্ট্রিয়াল এয়ারপোর্টে, তার শুধু এইটুকু মনে আছে যে ইন্টারপ্রেটার তাকে বারবার বলছেন যে তুমি এই আবেদনটাতে সাইন করো টু স্টে ইন দিস কান্ট্রি। এবং ওই সময় এত কিছু বোঝার তার অবস্থা ছিল না, তিনি সেখানে সাইন করেছেন। তিনি অবশ্য জানতে চেয়েছিলেন যে তিনি তার বোনের সঙ্গে দেখা করতে পারবেন কিনা, তিনি তার পাসপোর্ট ফেরত পাবেন কিনা, তিনি তার দেশে যেতে পারবেন কিনা। আবার প্রাঞ্জলের বোন টরন্টো স্টারকে একই কথা বলছে যে যেহেতু তিনি অল দ্য টাইম তার ভাইয়ের সঙ্গে ফোনে ছিলেন, তিনিও ওভারহিয়ার করেছেন যে ইন্টারপ্রেটার তাকে বলছে যে তুমি অনেকটা ফোর্স করছে যে তুমি এই অ্যাসাইলাম আবেদনে সাইন করো। সো এখানে কিন্তু আরেকটা পয়েন্ট চলে আসছে যে বর্ডার সার্ভিস কর্মকর্তা তার ইনফরমেশন চেক করার চেষ্টা করেছে, তার ইন্টারভিউ করেছে। আবার সেখানে তাদের দুজনের ভাই বোনের দুজনের বক্তব্য থেকে দেখা যাচ্ছে যে ইন্টারপ্রেটার তাদেরকে বলছে বারবার যে তুমি অ্যাসাইলাম আবেদনে সাইন করো, অ্যাসাইলাম আবেদনে সাইন করো। আচ্ছা, এখন আবার অনেকেই এটি টরন্টো স্টার রিপোর্টের বাইরে ব্যক্তিগত আলাপচারিতায় আমি অনেকের কাছ থেকে যেসব তথ্যগুলো একটু জানার চেষ্টা করেছিলাম, আমার আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি, সেই জায়গাটাই হচ্ছে যে বিষয়টি হয় যখন বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তা ইন্টারভিউ করে এবং সেই ইন্টারভিউতে তিনি যখন মনে করেন যে না, তার ইনফরমেশন ঠিক না, তাকে ঢুকতে দেওয়া হবে না, তাকে ফেরত পাঠানো হবে, তখন আবার অনেকেই নিজে থেকেও বলে ফেলেন যে না, আমি তো আমার দেশে আমি মানে সেফ না, সিকিউর না, সো আমি এখানে অ্যাসাইলাম সিক করব। সো এরকম একটি বিষয় আছে। প্রাঞ্জলের কেসটি হচ্ছে যে প্রাঞ্জল তাকে জোর করে অ্যাসাইলাম আবেদন করানো হয়েছে এই মর্মে তিনি বর্ডার সার্ভিস এজেন্সির কাছে একটি কমপ্লেনও করেছিলেন, এবং টরন্টো স্টার সেই কমপ্লেনের সূত্র ধরে তাদের যে বর্ডার সার্ভিস এজেন্সি যে রিভিউ করেছে, ইন্টারনাল রিভিউ, সেই ইন্টারনাল রিভিউর যে ফলাফল সেটিও উল্লেখ করেছে, এবং সেই ফলাফলে ইন্টারনাল রিভিউতে বলা হয়েছে যে যেই অফিসার প্রাঞ্জলকে ডিল করেছে সেই অফিসার যথাযথ নিয়ম মেনে তার সঙ্গে ডিল করেছে এবং সে তাকে কোনো ফোর্স করে নাই। অর্থাৎ প্রাঞ্জল যে অভিযোগটি করেছে যে তাকে ফোর্স করা হয়েছে যে অ্যাসাইলাম আবেদন করার জন্য, বর্ডার সার্ভিস এজেন্সির ইন্টারনাল মেমোতে বা তাদের ইন্টারনাল ইনভেস্টিগেশনে সেটিকে বলা হয়েছে যে আনফাউন্ডেড, নট সাপোর্টিভ, অর্থাৎ সেটিকে তারা সত্য মনে করে নাই। এবং তারা এও বলেছে যে প্রাঞ্জল চাইলেই তার অ্যাপ্লিকেশন তারা উইথড্র করতে পারে। ইয়েস, যে কেউ ভিসার অ্যাসাইলাম আবেদন যদি করে কানাডায় এসে, সে তার অ্যাসাইলাম আবেদনটিও উইথড্র করতে পারে। তবে সেখানে একটি শর্ত আছে, তাকে প্রুফ করতে হবে তার ফিরে যাওয়ার, তিনি অ্যাসাইলাম আবেদনটি উইথড্র করে তিনি তার নিজ দেশে ফিরে যাবেন, ফিরে যাওয়ার টোটাল এয়ার কস্ট তার আছে, সেই ফান্ডের প্রুফটা তাকে দেখাইতে হবে। যদি প্রুফটা তিনি দেখাতে না পারেন তাহলে এই অ্যাপ্লিকেশন প্রসেস ফাইনাল না হওয়া পর্যন্ত আসলে তাকে অপেক্ষা করতে হবে। টরন্টো স্টার অবশ্য একটা হিসাবও দিয়েছে দর্শক, যে এই সময়ে মানে চলতি মাসে আগস্টের শুরু পর্যন্ত 1603টি অ্যাসাইলাম আবেদন, যারা অ্যাসাইলাম আবেদন করেছিল 1603টি আবেদন তারা উইথড্র করে নিয়েছে, তারা স্বেচ্ছায় উইথড্র করেছে। তারা মনে করেছে যে না, তারা এই মানে অ্যাসাইলাম আবেদন তারা আর প্রসিড করবেন না। আর বর্ডার সার্ভিস এজেন্সি 294 জনকে ডিপোর্ট করে দিয়েছে। মানে এই 294 জনকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে কারণ তারা মনে হয়েছে যে বর্ডার সার্ভিস এজেন্সি যে দে আর ইনঅ্যাডমিসেবল, বা তাদের ইনফরমেশন বা সব কিছু মিলিয়ে তারা দে আর নট এন্টাইটেলড টু কাম টু কানাডা। সো
সব কিছু মিলিয়ে দর্শক যে পুরো বিষয়টার মধ্যে একটা জায়গা আছে, সেকেন্ড থট দেওয়ারও একটা জায়গা আছে, প্রশ্ন করারও একটা জায়গা আছে। যেমন যদিও বর্ডার সার্ভিস এজেন্সি একদমই তারা একটা সুনির্দিষ্ট কমপ্লেন, প্রাঞ্জলের কেসটি তো স্পেসিফিক কমপ্লেন তাদের কাছে, তারা ইন্টারনাল ইনভেস্টিগেশনের মাধ্যমে এটিকে আনসাপোর্টিভ বলে তারা মতামত দিয়েছে যে তাদের কাছে এটি প্রমাণিত হয় নাই। বাট অনেকে কিন্তু বলছেন যে তারা আসলে চাননি, তাদেরকে ফোর্স করেই অ্যাসাইলাম সিক করা হয়েছে। এখন সেই ফোর্সটা বর্ডার সার্ভিস এজেন্সি করেছে, কিংবা সেখানকার ইন্টারপ্রেটার হিসেবে যারা দায়িত্ব পালন করছিলেন তারা তাকে এনকারেজ করেছে, বা যে কোনোভাবেই হোক, কিন্তু কানাডায় অ্যাসাইলাম আবেদনের সংখ্যা একদম অস্বাভাবিক হারে বেড়েছে। এটি হচ্ছে বাস্তবতা। এখন এই আবেদনগুলো কখন শেষ হবে, কত বছর লাগবে, কিংবা বাংলাদেশ থেকে যারা এসে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, এবং রাজনৈতিক আশ্রয় আপনারা জানেন যে তাকে তার একটা স্টোরিটা বলতে হয় যে কেন তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন, অ্যাসাইলাম চাচ্ছেন, এবং সেই স্টোরিটাতে যারা মানে এই আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত সময়ে যারা আওয়ামী সরকারের শাসন, শোষণ, নিপীড়ন, নির্যাতন সেই সব বিষয়গুলো উল্লেখ করেছেন, করে আবেদন করেছেন, এখন সরকার পরিবর্তনের পর তাদের আবেদনগুলোর ব্যাপারে কি হবে এটি নিয়েও অনেকের মনে সংশয় আছে, প্রশ্ন আছে। আমি এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করছি। আমার হাতে সাবস্টেন্সিয়াল কিছু তথ্য, ইনফরমেশন যখন আসবে আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আজ এই পর্যন্তই দর্শক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। ধন্যবাদ সবাইকে।